Hello everyone, welcome to my channel Operating System and System Programming প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা ডেডলকের আরেকটি এক্সাম্পল দেখব এবং এখানে আমরা ম্যানুয়ালি ডেডলক ফাইন্ড আউট করব না। এখানে আমরা একটি ম্যাট্রিক্সের মাধ্যমে এখানে ডেডলক হচ্ছে কিনা সেটা ফাইন্ড আউট করব। গত ভিডিও লেকচারে আমরা দুটো এক্সাম্পল দেখিয়েছিলাম এবং সেখানে আমরা ম্যানুয়ালি ফাইন্ড আউট করছিলাম যে ডেডলক হবে কি হবে না, কিন্তু আজ দেখব ম্যাট্রিক্স দিয়ে কিভাবে ফাইন্ড আউট করা যায় যে ডেডলক হবে কি হবে না। এটা হচ্ছে আমাদের রিসোর্স অ্যালোকেশন গ্রাফ এবং এই গ্রাফ দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে প্রসেস আছে P1, P2 এবং P3 এবং আমাদের কাছে রিসোর্স আছে R1, R2, R3 এবং R4। তাহলে আমরা আমাদের এই ম্যাট্রিক্সের মধ্যে লিখে ফেলবো আমাদের কাছে কতগুলো প্রসেস আছে। আমাদের কাছে প্রসেস আছে P1, P2 এবং P3। এদিকে আমাদের কাছে রিসোর্স আছে R1 থেকে R4 পর্যন্ত। তো অ্যালোকেশন কলামে আমরা প্রত্যেকটা রিসোর্সকে লিখব এবং সেখানে কতগুলো অ্যালোকেট হচ্ছে এটা আমরা দেখব। ঠিক তেমনিভাবে রিকোয়েস্ট যে কলামটা আছে এখানেও আমরা আমাদের রিসোর্সগুলোকে লিখব এবং প্রত্যেকটা রিসোর্সের জন্য কতগুলো করে রিকোয়েস্ট আছে এটা আমরা এখানে ক্যালকুলেশন করব। এবার আমরা এই গ্রাফটি থেকে আগে দেখব কে কাকে অ্যালোকেট করছে এবং কে কোন রিসোর্সের জন্য রিকোয়েস্ট করেছে। P1 অ্যালোকেট করেছে R2 কে এবং R2 কে অ্যালোকেট করেছে P2। P1 রিকোয়েস্ট করেছে R1 এর জন্য, R1 অ্যালোকেট করেছে P2 এবং P2 রিকোয়েস্ট করেছে R3 এর জন্য। তবে R3 অ্যালোকেট করা আছে P3 এর জন্য। এবার আমরা খুব সহজেই এই ম্যাট্রিক্সে লিখে ফেলতে পারি যে P1 প্রসেসটা কতগুলো অ্যালোকেশন করেছে এবং কতগুলো রিকোয়েস্ট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন P1 অ্যালোকেট করেছে R2 কে, এছাড়া P1 আর কাউকে অ্যালোকেট করেনি, তাহলে প্রত্যেকটা রিসোর্সের জন্য P1 এর অ্যালোকেশন 0। এবার P1 রিকোয়েস্ট করেছে কোন প্রসেসের জন্য? P1 রিকোয়েস্ট করেছে R1 এর জন্য, তাহলে এখানে আমরা 1 লিখছি এবং বাকি সবগুলোতে 0, কারণ P1 কিন্তু আর কোনো রিসোর্সের জন্য রিকোয়েস্ট করেনি, R2 এর জন্যও করেনি, 3 এর জন্যও করেনি, 4 এর জন্যও করেনি। এভাবে আমরা বাকি প্রসেসগুলোও লিখব। P2 অ্যালোকেট করেছে কাকে? P2 অ্যালোকেট করেছে R1 এবং R2 কে। তাহলে আমরা আমাদের ম্যাট্রিক্সে লিখে ফেলতে পারি R1 এবং R2 কে অ্যালোকেট করেছে P2 এবং বাকিগুলোর অ্যালোকেশন 0। এবার P2 রিকোয়েস্ট করেছে কোন প্রসেসের জন্য? P2 রিকোয়েস্ট করেছে R3 এর জন্য, তাহলে আমরা R3 এর মধ্যে একটি 1 লিখব এবং বাকি সবগুলো 0, কারণ P2 আর কোনো রিসোর্সের জন্য রিকোয়েস্ট করেনি, তাই 0। এবার P3 অ্যালোকেট করেছে শুধুমাত্র R3 কে এবং বাকি সবগুলো 0। P3 কি আর কাউকে অ্যালোকেট করেছে? করেনি, ডেফিনেটলি শুধুমাত্র R3 কে অ্যালোকেট করেছে। এবার P3 কি অন্য কোনো প্রসেসের জন্য রিকোয়েস্ট করেছে? P3 কোনো প্রসেসের জন্য রিকোয়েস্ট করেনি, তাহলে এখানে প্রত্যেকটাতেই 0 চলে আসবে। এবার এই ম্যাট্রিক্স দেখে আমাদের ক্যালকুলেট করতে হবে টোটাল অ্যালোকেশন। টোটাল অ্যালোকেশন হচ্ছে R1 এর জন্য টোটাল কতগুলো অ্যালোকেশন হয়েছে, R2 এর জন্য টোটাল কতগুলো অ্যালোকেশন হয়েছে, R3 এর জন্য কত এবং R4 এর জন্য কত। R1 এর জন্য টোটাল অ্যালোকেশন যদি আমরা দেখি, এখানে 0, এখানে 1, এখানে 0, অর্থাৎ R1 এর জন্য টোটাল অ্যালোকেশন হচ্ছে 1। এবার R2 এর টোটাল অ্যালোকেশন যদি দেখি, এখানে একটা অ্যালোকেট করেছে, এখানে একটা অ্যালোকেট করেছে, এখানে 0, তাহলে R2 এর টোটাল অ্যালোকেশন 2 এবং R3 এর জন্য 1 এবং R4 এর অ্যালোকেশন 0। এবার আমাদের অ্যাভেলেবল লিস্ট ক্যালকুলেট করে দেখতে হবে। অ্যাভেলেবল লিস্ট ক্যালকুলেট করার জন্য যদি আমরা জানতে পারি আমাদের টোটাল রিসোর্স ছিল কতগুলো, তার মাঝে টোটাল অ্যালোকেশন হয়েছে এতগুলো এবং সেখান থেকে আমরা যদি মাইনাস করি তাহলে অ্যাভেলেবল লিস্ট পাবো। এর আগের ভিডিও লেকচারে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে লাইব্রেরি থেকে আপনি আর আপনার ফ্রেন্ড বইয়ের কিছু কপি আপনারা বাসায় নিয়ে গেলেন। ঠিক সেরকমই ধরুন যে লাইব্রেরিতে বই ছিল 10টা, সেখান থেকে স্টুডেন্টরা বই নিয়ে চলে গিয়েছে, অর্থাৎ অ্যালোকেট করেছে 5টা, তাহলে বাকি থাকছে আর 5টা,
অর্থাৎ অ্যাভেলেবেল লিস্ট হচ্ছে 5টা। ঠিক এইভাবে আমরা এটা ক্যালকুলেট করব। আমাদের কাছে যে রিসোর্সগুলো আছে সেগুলো কতগুলো আছে, আমরা যদি তার টোটাল ক্যালকুলেশন করি আমাদের কাছে R1 কতগুলো আছে, R1 কিন্তু একটাই আছে, তাহলে আমাদের কাছে R1 ছিল একটা। R2 কতগুলো ছিল, R2 ছিল 2টা, তাহলে আমাদের কাছে R2 ছিল 2টা, R3 ছিল একটা এবং R4 ছিল 3টা। এবার এটা থেকে আমরা যদি আমাদের টোটাল অ্যালোকেশনটা মাইনাস করি তাহলে আমরা আমাদের অ্যাভেলেবেল লিস্ট পাবো না। আমাদের কাছে প্রথমে ছিল এগুলো, দেন অ্যালোকেট করা হয়েছে এতগুলো, তাহলে অ্যাভেলেবেল লিস্ট কত হচ্ছে এটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। তাহলে R1 প্রথমে ছিল একটা এবং অ্যালোকেট করেইছে একটা, তাহলে এখন অ্যাভেলেবেল লিস্টে আমাদের কাছে R1 আছে 0। ওকে, এবার R2 আমাদের কাছে প্রথমে ছিল 2টা, তাহলে আমরা R2 অ্যালোকেট করে ফেলেছি 2টা, তাহলে আমাদের কাছে R2 কয়টা আছে, ডেফিনেটলি 0, অ্যাভেলেবেল লিস্ট 0। এবার R3 ছিল আমাদের কাছে একটা এবং আমরা অ্যালোকেট করেইছি শুধু একটা, তাহলে আমাদের কাছে এখন R3 কতগুলো আছে, ডেফিনেটলি 0। এবার R4 ছিল 3টা এবং অ্যালোকেট করেছে 0, তাহলে আমরা 3 থেকে 0 মাইনাস করলে আমরা পাচ্ছি 3, অর্থাৎ আমাদের কাছে এখনও R4 3টা আছে। অ্যাভেলেবেল লিস্ট আমরা পেয়ে গেলাম 0 0 0 3। এবার অ্যাভেলেবেল লিস্ট দেখে আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব যে এখানকার মধ্যে কোন প্রসেসটি আগে এক্সিকিউট করবে। এরকম কোনো প্রসেস যদি থাকে যে এক্সিকিউট করছে দেন তারপরে বাকি প্রসেসগুলো এক্সিকিউট করতে পারছে কিনা, এটা দেখলেই তো আমরা বুঝতে পারবো যে এখানে ডেডলক হচ্ছে কিনা। কিন্তু যদি এরকম হয় যে এখানে কোনো প্রসেসই এক্সিকিউশন কমপ্লিট করতে পারছে না, সেক্ষেত্রে কি হবে, ডেফিনেটলি ডেডলক হবে। তো চলুন আমরা এটা দেখি। যে প্রসেসগুলো রিকোয়েস্ট করেছিল, অর্থাৎ যাদের এক্সিকিউশন কমপ্লিট করার জন্য কিছু রিকোয়েস্ট ছিল, আমরা আমাদের অ্যাভেলেবেল লিস্ট থেকে তাদের সেই রিকোয়েস্টটা ফুলফিল করতে পারছি কিনা আমরা এটা দেখব। আমরা শুরু থেকে শুরু করছি। প্রথমেই P1 এর রিকোয়েস্ট ছিল 1000, অর্থাৎ P1 এর দরকার R1, যদি সে R1 পেয়ে যায় তাহলে সে এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে। আচ্ছা আপনারা বলুন যে আমাদের অ্যাভেলেবেল লিস্টে কি কোনো R1 আছে? আমরা কি চাইলে আমাদের অ্যাভেলেবেল লিস্ট থেকে কোনো R1কে দিতে পারি P1 এর কাছে? এরকমটা সম্ভব নয়, তার মানে এখানে P1 এর এক্সিকিউশন এই মুহূর্তে পসিবল হচ্ছে না। তাহলে আমরা এবার চেক করব যে P2 এর এক্সিকিউশন পসিবল কিনা এখানে। এবার P2 এর দরকার R3কে, তাহলে আমরা এবার আমাদের অ্যাভেলেবেল লিস্টে দেখব যে P2কে আমরা কোনো R3 অ্যালোকেট করতে পারবো কিনা। আমাদের অ্যাভেলেবেল লিস্টে R3 আছে 0, অর্থাৎ আমরা P2 এর জন্য কোনো R3 অ্যালোকেট করতে পারছি না। তাহলে আমরা বলতে পারছি যে P2 এর এক্সিকিউশনও এই মুহূর্তে সম্ভব না। এবার আমরা দেখব P3 এর জন্য আমরা অ্যালোকেট করতে পারি কিনা। P3 রিকোয়েস্ট করেছিল, কোনো প্রসেসের জন্যই রিকোয়েস্ট করেনি, অর্থাৎ আমাদের অ্যাভেলেবেল লিস্টে কত আছে সেটা দেখার কোনো দরকারই নেই, সে অটোমেটিক্যালি এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে, তার কারণ সে কোনো প্রসেসের জন্য রিকোয়েস্ট করেনি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি P3 এর এক্সিকিউশন প্রথমে কমপ্লিট হবে। এবার দেখুন P3 এর এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেল, তাহলে সে যে অ্যালোকেট করেছিল P3কে অ্যালোকেট করেছিল তাকে কি সে রিলিজ করে দেবে না? অর্থাৎ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল লিস্টে একটা P3 অ্যাড হয়ে যাবে না, কারণ P3 এর তো অ্যালোকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, তার যে প্রসেস ছিল সেই প্রসেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তাহলে আমরা বলতে পারি যে আমাদের অ্যাভেলেবেল লিস্টে আরেকটা R3 যোগ হবে, কারণ এখানে একটা অ্যালোকেশন ছিল, সেই একটা অ্যালোকেশন এখন আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে। তাহলে আমরা আমাদের অ্যাভেলেবেল লিস্টকে আপডেট করে এখানে P3 এর ক্ষেত্রে 1 দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের অ্যাভেলেবেল লিস্টে আমাদের কাছে এখন একটা P3 আছে। এবার আমরা আবার আমাদের প্রথম প্রসেসে চলে যাচ্ছি। P1 এখানে এক্সিকিউশন কমপ্লিট হবে কিনা এবার আমরা সেটা চেক করব। P1 এর জন্য এখনও তার দরকার R1, অথচ আমাদের অ্যাভেলেবেল লিস্টে কোনো R1 নেই, তার মানে এই ক্ষেত্রেও P1 এর কোনো এক্সিকিউশন কমপ্লিট হবে না। এবার আমরা আসছি P2 এর ক্ষেত্রে। P2 রিকোয়েস্ট করেছে R3 এর জন্য এবং এখন আমাদের অ্যাভেলেবেল লিস্টে একটা R3 আছে, অর্থাৎ আমরা চাইলেই P2কে একটা R3 দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে P2 এর এক্সিকিউশন এখন কমপ্লিট হতে পারবে। এবার P2 এর এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেল, কিন্তু দেখুন
P2 এর এক্সিকিউশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে, তখন সে R1 এবং R2 যে অ্যালোকেশন করে রেখেছিল তাকে রিলিজ করে দেবে, অর্থাৎ সে এখন অ্যাভেলেবেল হয়ে যাবে, কারণ P2 এর এক্সিকিউশন তো কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আমাদের অ্যাভেলেবেল লিস্টেও কিছু চেঞ্জেস আসবে। কি চেঞ্জেস আসবে, আমাদের R1 একটা রিসোর্স আমরা পেয়ে যাচ্ছি এবং R2ও পেয়ে যাচ্ছি। এখন আমাদের অ্যাভেলেবেল লিস্টে 1 1 1 3 এই রিসোর্সগুলো রয়েছে। এবার আমরা দেখব আমাদের P1 তাকে আমরা এক্সিকিউট করতে পারছি কিনা। P1 রিকোয়েস্ট করেছে R1 এর জন্য, কিন্তু এইবার আমাদের অ্যাভেলেবেল লিস্টে একটা R1 আছে, অর্থাৎ এই R1কে আমরা P1কে অ্যালোকেট করতে পারি এবং দেন P1 এক্সিকিউশন কমপ্লিট করতে পারে। তাহলে আমরা বলতে পারছি যে আমাদের এখন P1 এর এক্সিকিউশনও কমপ্লিট হয়ে যাবে। P1 এর এক্সিকিউশন কমপ্লিট। তাহলে আমাদের কাছে টোটাল প্রসেস ছিল 3টা এবং 3টা প্রসেসই টোটালি এক্সিকিউশন কমপ্লিট করেছে। তাহলে আমরা বলতে পারি এখানে কোনো ডেডলক হবে না। এভাবে কোনো একটি কমপ্লেক্স গ্রাফ দেখেও আমরা ফাইন্ড আউট করতে পারবো সেখানে ডেডলক হবে কি হবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি কোনো একটি প্রসেস বা দুটি প্রসেস যদি এরকম হতো যে এক্সিকিউশন কমপ্লিট করতে পারছে না কোনোভাবেই, সেক্ষেত্রেই কিন্তু এটা ডেডলক হয়ে যেত। যেহেতু এখানে সবগুলো প্রসেস আমাদের এক্সিকিউশন কমপ্লিট করতে পেরেছে, তাই নো ডেডলক।